আজকে আমরা একটু জীবন বিজ্ঞান সম্পর্কে বোঝার একটা সম্যক ধারণা তৈরি করার চেষ্টা করব। এই জীবন বিজ্ঞান প্রত্যেকটা বইকে মোটা করে যদি দেখি তাহলে সেই বই সম্পর্কে সঠিক ধারণা হয়। প্রত্যেকটা বিষয়কে বুঝতে গেলে তার একটা ফর্মুলা নিজের মধ্যে সেট আপ করে দিতে হয়। কিছু কথা পরবর্তী ক্ষেত্রে আরও ডিসকাস করবো, আলোচনা করবো চ্যাপ্টার ওয়াইজ, কিন্তু প্রাথমিক ধারণাগুলোকে আগে বোঝার চেষ্টা করতে হবে। বারবার ব্ল্যাক হোলের মধ্যে দিয়ে বিশ্বব্রহ্মাণ্ড ধ্বংস হয়েছে, আবার সৃষ্টি হয়েছে বৃক্ষের আবরণ। এই যে আমরা গ্যালাক্সিকে বোঝার চেষ্টা করি, সেটা প্রায় 1400 কোটি বছর আগে তৈরি হয়েছে। এটা প্লাজমা স্তর সেখানে এসেছিল। প্রথম মৌল হাইড্রোজেন তৈরি হয়েছিল। তারপরে ধীরে ধীরে তাপমাত্রা 10,000 ডিগ্রি ক্যালভিন থেকে তাপমাত্রা কমতে কমতে আমাদের পদার্থবিজ্ঞানের সমস্ত প্যাটার্নগুলি, মহাকর্ষ বল ঠিকঠাক, এই পৃথিবী নামক একটি গ্রহ তৈরি হলো, যেখানে 4টে মণ্ডল এলো। এই মণ্ডল মানে কোনো টাইপের মণ্ডল না, এই মণ্ডল হচ্ছে সমষ্টি। প্রথম যে মণ্ডলটি গঠিত হলো, কাস্ট গঠিত হলো, তার নাম হচ্ছে শিলামণ্ডল। শিলামণ্ডলের উপরে আবার আবহবিকার, বিচূর্ণী ভবন, বিভিন্ন রকম বিক্রিয়া, 92 প্লাস 11 103টা মৌল, সমস্ত কিছু মিশ্রিত অবস্থাতে তার কাস্টের তলদেশে যে প্লেটগুলো 7টা বা 20 থেকে 21টা উপপ্লেট আছে, তার তলাতে ম্যাগমা আছে। সেগুলি আবার দ্রুত গতিসম্পন্ন প্রক্রিয়া, ভূমিকম্প এবং আগ্নেয়গিরির মাধ্যমে উঠে সেই ম্যাগমাগুলো যখন জমে যায় তখন তাকে লাভা বলে। শিলামণ্ডল হয় দীর্ঘদিন ধরে, প্রায় কোটি কোটি বছর ধরে। এখন বলা হয় 4.7 মিলিয়ন ইয়ার হলো এখনো পর্যন্ত, প্রায় 470 কোটি বছর। এই যা যাবতীয় আমরা দেখতে পাই। আর একটা আছে ধীর গতি সম্পূর্ণ গিরিজানি আলোড়ন আর মহীভবক আলোড়ন। গিরিজানি আলোড়ন সমান্তরালভাবে চাপ সৃষ্টি করে। যখন পৃথিবী ধীরে ধীরে উত্তপ্ত গলীয় গ্যাসীয় অগ্নিপিণ্ড থেকে ঠান্ডা হতে হতে জমছিল, যখন ঘুরে ভিজা মাটিকে যদি ঘুরানো হয় তাহলে সেটা আস্তে আস্তে আকৃতিটি গোলাকার হয়। কিন্তু পৃথিবী সম্পূর্ণ গোলাকার আমরা বলতে পারি না, কারণ প্রায় 3 ভাগ অংশ খাল হয়ে আছে, 1 ভাগ অংশ তার উপরে স্থল হয়ে আছে। সেগুলোতে পরবর্তী ক্ষেত্রে যখন 1000 ডিগ্রি 1500 ডিগ্রি আস্তে আস্তে কমতে কমতে বিদ্যুৎ স্ফুলিঙ্গ হলো, সমস্ত রকম মৌলগুলি পরপর তৈরি হয়েছিল। প্রথম যে মৌল হয় হাইড্রোজেন, সেই হাইড্রোজেন অক্সিজেনের সঙ্গে বিদ্যুৎ স্ফুলিঙ্গে বিক্রিয়া করে প্রত্যেকটা পদার্থ আলাদা আলাদা বিক্রিয়া করে আলাদা আলাদা টেম্পারেচারে। যেমন আমরা এখন দেখতে পাই লোহাকে রাখলে পরে তার মধ্যে মরিচা পড়ে যায়, Fe2O3 3H2O, কিন্তু সোনাতে মরিচা পড়ে না। তাহলে সোনাকে আমাদেরকে তড়িৎ বিশ্লেষণের মাধ্যমে পরবর্তী ক্ষেত্রে আমরা আবিষ্কার করেছি। তাহলে ওরা মুদ্রা ধাতু। প্রথম অবস্থাতে যে তাপমাত্রা ছিল 10,000 ডিগ্রি ক্যালভিন, ধীরে ধীরে তাপমাত্রা কমতে কমতে যখন হাইড্রোজেন অক্সিজেনের জল এলো, প্রথম যে জলের কথা বলা হয়, যে আমরা ভূগোলে শেখাই, কী শেখাই, যে জল উত্তপ্ত হলো নদী নালা, সে উত্তপ্ত জল উপরের দিকে উঠে গেল পরিচলন শৈলক্ষেপ এবং ঘূর্ণাবর্তের মধ্যে দিয়ে আবার নিচে পড়ছে। তাহলে এই 3 প্রক্রিয়াতে, কিন্তু এই জলটা কোথা থেকে এলো? পৃথিবীর উপর। অর্থাৎ প্রথমে যে শিলামণ্ডল তৈরি হলো, তার উপরে যে আরেকটা মণ্ডল তৈরি হয়েছে, তার নাম হচ্ছে বায়ুমণ্ডল। এটা যখন 100 ডিগ্রি থেকে নিচে নেমে গেল, 100 ডিগ্রিতেই বাষ্প থাকে, আবার 100 ডিগ্রিতে পার গ্রামে 537 ক্যালোরি করে বাষ্পীভবনের লিনতাপ আছে। লিনতাপ মানে হচ্ছে যে তাপ অবস্থার পরিবর্তন ঘটায় কিন্তু তাপমাত্রার পরিবর্তন ঘটায় না, 100-100ই থাকবে। তখন যে জলটা হলো 100 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার মহাকর্ষ বলের কারণে পৃথিবীর উপরে পড়লো। মঙ্গল গ্রহে এরকম হয়েছিল, কিন্তু মঙ্গল গ্রহে বা চাঁদে উপগ্রহ বা অন্যান্য গ্রহ যেগুলো আছে, যেগুলো আমাদের এই সৌরজগতের মধ্যে দেখতে পাই আমরা, সেই জায়গাতে বৃষ্টিপাত হয়নি। তার কারণ তাদের মহাকর্ষ বল ঠিকঠাক ছিল না। এটা আমরা এরকমভাবে ভেবে নিতে পারি যে একটা ফুটবল খেলাতে একটা বলকে উপর থেকে ফেলে দেওয়া হলো, 22টা প্লেয়ারের মধ্যে কোনো একটা জায়গাতে পড়বে, আর যে জায়গাতে পড়বে সেটাই হচ্ছে পৃথিবীর মতো মহাকর্ষ বল তৈরি হবে, সমস্ত প্যাটার্ন তৈরি হবে এবং সেখান থেকে জীব তৈরি হবে।
তাহলে বাড়িমণ্ডল তৈরি হলো। টেম্পারেচার আস্তে আস্তে ওই বিদ্যুৎ স্ফুলিঙ্গের জলটি নিচে নামলো, জল হলো, তারপরে আবার ভূগোলের অনুযায়ী পরিচলন শৈল থেকে বৃষ্টিপাত হচ্ছে। আর একটা স্তর তৈরি হলো, মণ্ডল তৈরি হলো, শিলামণ্ডল, বাড়িমণ্ডল, তারপরে হলো বায়ুমণ্ডল। কি তৈরি হলো? বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের মধ্যে আবার 10 থেকে 15 কিলোমিটার পর্যন্ত তাকে আমরা বলি টপোপোজ বা টপোস্ফিয়ার, যার মধ্যে অক্সিজেন আছে, মহাকর্ষ বল ঠিকঠাক আছে, তার উপরে গেলে পরে বা যারা মহাকাশচারীতে যায় তাদেরকে অক্সিজেনের ব্যবহার করতে হয়। এগুলো আমরা জানি, এগুলো আমরা পরবর্তী ক্ষেত্রে আরও ভালোভাবে ডিসকাস করব। এবং সূর্য থেকে অতিবেগুনি রশ্মি আছে, তাকে ওজন স্পিয়ারে ঘেরে। আয়নোস্ফিয়ার আছে, ইংল্যান্ডে খেলা হচ্ছে, সেই খেলাটা আমরা ফ্রিকুয়েন্সির মাধ্যমে দেখতে পাই। এগুলো অন্য সময়ে বুঝাবার সময় ধীরে ধীরে বুঝাবো, এটা বোঝা যেত। তাহলে এই বাড়িমণ্ডল হলো, তারপরে ওই বাড়িমণ্ডলের উপরে জীবমণ্ডল তৈরি হলো, জু প্ল্যাঙ্কটন, ফাইটোপ্ল্যাঙ্কটন প্রথমে সমুদ্রে তৈরি হলো। প্রথমে বলা হয় জীবাণু তৈরি হয়। এগুলো কীভাবে তৈরি হলো? মিল এবং উরের প্রথম দার্শনিক ধারণা অনুযায়ী যে বিষয়টি আমরা বুঝতে পারি, সেখানে দেখা যায় যে হাইড্রোজেন, কার্বন এবং অক্সিজেন এই তিনটে মিলে প্রথমে সরল শর্করা তৈরি করে। তারপরে নাইট্রোজেন মিলিত হয়ে প্রোটিন হয়, অ্যামিনো অ্যাসিড, নিউক্লিয় প্রোটিন। এগুলাকে আমরা সে মাছকে শুট্টি করে যেটা বলি আমরা, যে মাছ কি রোদে পোড়াতে দিলে পরে অনেকদিন পরে শুট্টি হয়, আবার তেলে ছাড়লে পরে মাছটা আবার জীবিত হয়ে যায়। এরকম অবস্থাতে তারা এই পরিবেশের মতন তৈরি হলো। এখানে এই নয় যে ঈশ্বর একটা একটা করে তৈরি করে দিয়েছে, যে এই জীব পাঠালাম, ওই জীব পাঠালাম, ওরকম না। আমরা এখানে প্রমাণ করতে পারি যে জীব এইখানেই তৈরি হবে। এখানে যদি একটা লেবুর পোশাক আমি রেখে দিই, হ্যাঁ, তো আমাকে ডাকতে হবে না হে শিব জীব তৈরি করো, জীব তৈরি করো। আমরা দেখবো 7 দিন পরে ওই লেবুর পোশাকে ছত্রাক চলে এসেছে, তার মানে জীব অটোমেটিক্যালি হয়েছে। বর্ষাকালে লার্ভা হয়েছে, মশা তৈরি হয়েছে, অটোমেটিক্যালি হয়েছে। তাহলে এই অটোমেটিক্যালি কীভাবে হচ্ছে না, এর মধ্যে একটা কনসাসনেস কাজ করছে, যে কনসাসনেস বিশ্ব ব্রহ্মাণ্ডের সমস্ত জায়গাতে কাজ করছে, পৃথিবীতেও কাজ করছে। কেবল পৃথিবীতে প্রকৃতি এমনভাবে গঠিত হলো যেখানে সমস্ত উপাদানগুলি জীব তৈরির যা যা লাগবে এবং যে তাপমাত্রাটা টেম্পারেচার তৈরি হতে হয়, তাই প্রথম অবস্থানে আমরা বলি যে গ্রিন হাউস গ্যাসের তো দরকার আছে। গ্রিন হাউস গ্যাস মানে কি? এটা প্রজেক্ট, এটা দেখানো হয় যা কার্বন, হাইড্রোজেন, মিথেন, সালফার ডাইঅক্সাইড, নাইট্রোজেন ডাইঅক্সাইড, এগুলো একটা আস্তরণ তৈরি করে আছে, যেগুলো পৃথিবীতে যে টেম্পারেচারটা আসে সূর্য থেকে অ্যালবেডো অবস্থাতে যখন ঘুরে যায় তখন সেটা সম্পূর্ণরূপে যেতে পারে না। তাই পৃথিবীর একটা গড় টেম্পারেচার আছে 15 ডিগ্রি। ভারকানাক্সের মতন সব থেকে শীতলতম জায়গা আছে। আবার পাকিস্তানের জেকোবাবাদের মতন সব থেকে গরমতম জায়গা, উষ্ণতম জায়গা আছে। এই সমস্তকে মিলে 15 ডিগ্রি বলা হয়। জীব তৈরির সব থেকে মোক্ষম তাপমাত্রা যেটাকে বলা হয়, সেই তাপমাত্রাটা হলো 16 থেকে 32 ডিগ্রি। তাই এই তাপমাত্রাতে কদিন ধরে যদি জল রাখা হয় তাহলেও দেখা যাবে যে সেখানে ব্যাকটেরিয়া তৈরি হচ্ছে। তাই নিউক্লিয় প্রোটিন থেকে প্রথম তৈরি হলো রাইনো ভাইরাস বা ভাইরাস। তাই প্রথম যেমন মৌল হাইড্রোজেন তৈরি হয়েছিল নিরবিচ্ছিন্ন, তার খেলা আলাদা। প্রথম আবিষ্কারগুলো এরকমই হয়, ভাব তৈরি হয়। আবার যখন বিশ্ব ব্রহ্মাণ্ডে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, আবার কোনো জায়গায় পৃথিবীর মতন গ্রহ তৈরি হবে, সেখানেও হাইড্রোজেন অর্থাৎ ক্রিয়াটা একই রকম থাকবে, তার নাম হয়তো অন্য কিছু দিতে পারে, হাইড্রোজেন দিতে পারে, সাইড্রোজেন দিতে পারে। যেমন 6000 রকমের ভাষা আছে, সেরকম নাম দিতে পারে, নাম হতে পারে, ওটার কোনো ব্যাপার নয়, নামের কোনো পরিবর্তনে যায় আসে না। কিন্তু ভার্বেশনটা, ক্রিয়াটা একই থাকবে। একই রকমভাবে প্রথমে ভাইরাসই তৈরি হবে, রাইনো ভাইরাসই তৈরি হবে, তৈরি হলো, ব্যাকটেরিয়া তৈরি হলো। এই যে প্রথম যে জীবগুলি তৈরি হলো, এখানে বলা হয় যে প্রথম যে কোষটা তৈরি হয় তার নাম হচ্ছে আদি কোষ বা প্রোক্যারিওটিক কোষ, আর একটা হচ্ছে আদর্শ কোষ বা ইউক্যারিওটিক কোষ। যেগুলি ব্যাকটেরিয়া থেকে আমরা বলি উদ্ভিদের তৈরি হলো, যেটা বিবর্তনে আমরা বুঝতে পারবো যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায়, যে মন্থর অথচ গতিশীল প্রক্রিয়ায় পূর্বপুরুষ অর্থাৎ উদ্বংশীয় জীব থেকে ক্রমিক রূপান্তর ও ধারাবাহিক পরিবর্তনের মাধ্যমে অপেক্ষাকৃত সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব ঘটে। এটাই হচ্ছে নিয়ম, এভাবেই হয়েছে। তাদের যে ধর্মগ্রন্থে যেখানে যা বলা থাকুক, যে বানর থেকে মানুষ হলো, যাই ফাজলামো করুক বা যাই করুক, আমরা প্রত্যেকটা যদি দেখি তো 4টা জননের প্রক্রিয়ার মাধ্যমে সমস্ত ধরনের জীব এসেছে। 4টা জননের প্রক্রিয়া কি?
একটা হচ্ছে অযৌন জনন। অযৌন জননের মধ্যেই অনেক সময় অপুংজনী বলে। প্রথম যে জনন প্রক্রিয়াটি তৈরি হয় তার নাম হচ্ছে অঙ্গজ জনন। যেমন শাখা কলম, জোড়া কলম এগুলি আমরা তৈরি করি। একটা গোলাপ গাছে 3-4টা করে ফুল ফুটাতে পারি, অর্থাৎ তাদের শস্য নিউক্লিয়াস 3N প্রকৃতির হয়। আবার অপুংজনী দোলতা পিঁপড়ে এরকম। আর অযৌন জনন আছে যেগুলো মশা টুসারা হচ্ছে স্পাইরোগাইরা মস, যারা এককোষী প্রাণী বলা হয় যাদেরকে, বা উদ্ভিদ বলা হয়। প্রাণী আর উদ্ভিদ যখন প্রোক্যারিওটিক অবস্থাতে থাকে তখন তারা একই রকম কাজ করে। তাই যে উৎপাদক বা উদ্ভিদের মধ্যে থেকে খাবার তৈরি হয়, আমরা এমনও কিছু জীব এককোষী প্রাণী পাই ইউগ্লিনা কাইসাইমা, তারাও আবার সালোক সংশ্লেষ তৈরি করে। তাহলে অথচ ওরা প্রাণী, তাহলে তাও তারা করছে। আর আমরা হলাম যৌন জনন সম্পন্নকারী জীব। যেহেতু ডাইনোসর ডিম থেকে রেণু উৎপাদনের মাধ্যমে হয়েছিল, তাই উল্কাপাত যখন প্রথম হয়, উল্কাপাতের সঙ্গে সঙ্গে ডাইনোসর চলে যায়। তেজস্ক্রিয়তা আবিষ্কারের মাধ্যমে যখন জীবাশ্ম মানে আংশিক বা সম্পূর্ণরূপে যে প্রস্তুতিভূত ছাপ আমরা পাই, যেগুলা সাধারণত হিমালয়ের মতন জায়গা থেকে বেশি পাওয়া যায়, সেখান থেকে বলা হয় যে ডাইনোসর নামক। প্রত্যেকটা জিনিসের নাম বিজ্ঞানীরা দিয়েছে, প্রত্যেকটা। কোনো হাইড্রোজেনের যেমন নাম, হাইড্রোজেন অনেক পরে আবিষ্কার হয়েছে, তাই এটা ইংরাজি নামের সঙ্গে চলে আসে। আবার সোডিয়াম বলছি তখন আমরা এনএ বলছি, এটা ল্যাটিন নাম। এইভাবে 92টা মৌল, পরবর্তী ক্ষেত্রে 11টা, 103টা মৌল তৈরি হলো। এইভাবে নামগুলো বিজ্ঞানীরা পরবর্তী ক্ষেত্রে দেয়। যেমন এখন বিভিন্ন রকমভাবে ঘূর্ণাবর্তের নাম দেয়, কালবৈশাখীগুলোকে আইলা ফাইলা বিভিন্ন ধরনের নামগুলো দেওয়া হয়। সেরকম আমরা হলাম যৌন জনন সম্পন্নকারী জীব, অর্থাৎ আমরা আরও উন্নত। এবার কীভাবে এগুলো বুঝবো? এগুলা আমাদের যে শক্তি আছে, পৃথিবীতে মোট 8টা শক্তি কাজ করে এবং সমস্ত শক্তি তাপ শক্তিতে রূপান্তরিত হয়। কী কী 8টা শক্তি? এই 8টা শক্তি ছাড়া পৃথিবী চলতে পারে না, বিশ্বব্রহ্মাণ্ডের কোনো রকম কাজ হতে পারে না। 8টা শক্তির মধ্যে একটা শক্তি হচ্ছে পারমাণবিক শক্তি, একটা শক্তি হচ্ছে রাসায়নিক শক্তি, একটা শক্তি হচ্ছে শব্দ শক্তি, একটা শক্তি হচ্ছে আলোক শক্তি, একটা শক্তি হচ্ছে তড়িৎ শক্তি, একটা শক্তি হচ্ছে চৌম্বক শক্তি, একটা শক্তি হচ্ছে তাপ শক্তি, একটা শক্তি হচ্ছে শব্দ শক্তি। 8টা শক্তি। এবং চুম্বককেও যদি বেশি তাপমাত্রা দিয়ে দেওয়া হয়, 20 বিন্দু আছে, তাহলে সেও আবার তাপ শক্তি বেশি প্রয়োগ করলে পরেও চুম্বকত্ব হারিয়ে যাবে। পৃথিবী একটা চুম্বকত্বের আকারে ঘুরছে। তার লেগে আমরা বিভিন্ন রকম উত্তর মেরু, দক্ষিণ মেরু এই সমস্ত বিষয়গুলোকে বোঝার চেষ্টা করি। তাহলে এই জীব যখন প্রথম কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেন থেকে তৈরি হলো নিউক্লিয়ার প্রোটিন অ্যামিনো অ্যাসিডের মধ্যে, তখন একটা জিনিস কাজ করতে লাগলো। একবারে প্রথম থেকে সব উদ্বংশীয় জীব থেকে একটা জিনিস কাজ করতে লাগলো। তার নাম, যে বিষয়টা কাজ করতে লাগলো, তার সেই জিনিসটাকে বলা হয় ক্রোমোজোম। কি বলা হয়? আমরা কথাটা শুনি, ক্রোমোজোম। ক্রোমোজোমটা কি, এটা আমাদেরকে আগে জানতে হবে। ক্রোমোজোম হচ্ছে আমাদের শরীর যা থেকে তৈরি, আমাদের খাদ্য যা থেকে তৈরি। আমরা যদি লোহা চাটি তাহলে আয়রন পাবো না, কারণ ওই লোহা বা জং যেটা আমরা মরিচা চাটছি সেটা সলিউবেল নয়। ওটা যেটা কলাতে আছে, খাবার কলাতে, কাঁচা কলাতে যেটা আছে সেটা হচ্ছে সলিউবেল। ওটা কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন, নাইট্রোজেনের বিভিন্ন মাত্রা অনুযায়ী এই পদার্থগুলা যত রকমের খাবার সব তৈরি হয়। সে আমিষ, নিরামিষ, প্রোটিন, 3 ধরনের খাবার আছে। লোকে এগুলাকে বিভিন্ন রকমভাবে বিভক্ত করে, কিন্তু আদতে খাবারগুলা সবই কার্বন, হাইড্রোজেন, অক্সিজেন আর নাইট্রোজেনকে নিয়ে তাদের বিক্রিয়া করে দেয়। যেমন গ্লুকোজের সংকেত হচ্ছে C6H12O6, চিনির সংকেত সুক্রোজ C12H22O11। এরকমভাবে প্রোটিন 3 ধরনের, মোট 6 ধরনের খাবার তৈরি হয়। এগুলোকে সব নিউক্লিয় প্রোটিন থেকেই তৈরি হয়। আমাদের শরীরে যে হরমোন কাজ করে, সেই হরমোনগুলোও নিউক্লিয় প্রোটিন বা অ্যামিনো অ্যাসিড। হরমোনের সংখ্যাতে বলাই হয় এটা যে প্রোটিন ধর্মী, অ্যামিনো ধর্মী, স্টেট ধর্মী, নিউক্লিয় প্রোটিন ধর্মী, অ্যামিনো ধর্মী, স্টেট ধর্মী জৈব রাসায়নিক পদার্থ জীবদের বিশেষ কোনো কোষগুচ্ছ অথবা অন্তঃক্ষরাগ্রন্থি অথবা অনাল গ্রন্থি থেকে স্বল্প মাত্রায় ক্ষরিত হয়ে সাধারণত রক্ত বা লসিকার মাধ্যমে উৎপত্তিস্থল থেকে দূরবর্তী স্থলে প্রবাহিত হয় এবং সেখানকার কলাকোষের বিভিন্ন বিপাকীয় ক্রিয়া নিয়ন্ত্রণ করে ও ক্রিয়ার পরে ধ্বংসপ্রাপ্ত হয়, তাকে বলা হয় হরমোন। অর্থাৎ আমাদের যাবতীয় কাজ যেগুলো করছে, প্রত্যেকটা খাদ্য যেভাবে তৈরি হয়েছে সেই পদার্থ থেকেই তৈরি হয়েছে। এই জিনিসগুলোকে কীভাবে বোঝানো যায়? এটাকে বুঝতে গেলে আমাদেরকে ক্রোমোজোমটাকে বুঝতে হয়। তো ক্রোমোজোমটা কী? ক্রোমোজোম সাধারণত 3 প্রকৃতির হয়। একটা হচ্ছে হ্যাপ্লয়েড N,
যেটাকে এন দিয়ে বোঝা হয়, এন অক্ষর মানে একটা, এটা ডিপ্লয়েড 2n প্রকৃতির, এটা হচ্ছে ট্রিপ্লয়েড 3n প্রকৃতির। যেমন শস্য নিউক্লিয়াস, যেমন খানিকক্ষণ আগে বলছিলাম যে গোলাপের 3টে ফুল আমরা ফুটাতে পারি, আমাদের যেমন 2টো করে, আমরা 2n প্রকৃতির। বাঘ হচ্ছে 1n প্রকৃতির, তাই বাঘের সবসময় ডুরাকাটা ডাক হবে। আমাদের হয় সাদা হবে, কালো হবে, অতি সাদা হবে, অতি কালো হবে। তাহলে এগুলো কি? এটাও তাহলে নিউক্লিয় প্রোটিন। তাহলে সংজ্ঞাটা কি? সংজ্ঞাটা আমাকে বুঝতে হবে, সংজ্ঞাটা আমাকে বুঝতে হবে। কিসের সংজ্ঞা? না ক্রোমোজোমের সংজ্ঞা। ক্রোমোজোমের সংজ্ঞাটা কি? কি ক্রোমোজোমের সংজ্ঞা? ক্রোমোজোমের সংজ্ঞাটা কি? এটা আমাকে আগে বুঝতে হবে। নিউক্লিয় প্রোটিন দ্বারা গঠিত আদর্শ ইউক্যারিওটিক কোষের কার? প্রোক্যারিওটিক নয়, কিন্তু প্রোক্যারিওটিক কোষ মানে আদি কোষ, প্রথম তৈরি হয়েছিল, যেমন হাইড্রোজেন, তার মধ্যে সমস্ত কিছু উপাদান নেয়। তাই প্রথমেই বলছে আদর্শ ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে সৃষ্ট সব প্রজননশীল, নিজে নিজেই প্রজনন করে। যেমন গাছের বাবা মা হয় না, বায়ু পরাগী হয়, পক্ষী পরাগী হয়, হ্যাঁ, গাছের পুরুষ স্ত্রী এরকম হয় না। তাই বলছে আদর্শ ইউক্যারিওটিক কোষের নিউক্লিয়াসের নিউক্লিয় জালিকা থেকে সৎপ্রজননশীল সুতোর মতো সৃষ্ট যে অংশ জীবদেহের বংশগত বৈশিষ্ট্য পরিবহন করে এবং পরিব্যক্তি প্রকরণ ও বিবর্তনে মুখ্য ভূমিকা গ্রহণ করে, তাকে বলা হয় ক্রোমোজোম। আর ক্রোমোজোমের যে সত্তা বৈশিষ্ট্য যেগুলো আমাদের মধ্যে আছে, প্রত্যেকটা কোষের ক্রোমোজোম, আমাদের যতগুলো কোষ আছে প্রত্যেকটা কোষের ক্রোমোজোম আছে, এবং এই ক্রোমোজোমগুলো আছে 6। ক্রোমোজোমের মধ্যে যে বৈশিষ্ট্যগুলো আছে সেই ক্রোমোজোমের বৈশিষ্ট্যগুলোকে বলা হয় জিন। তাই জিনকে বলা হয় বংশগতির ধারক ও বাহক। কেমনভাবে বিষয়টা? বিষয়টা হলো এইরকম, আমাদের যে ইউক্যারিওটিক কোষ আছে তার মধ্যে সাইটোপ্লাজম আছে, শক্তিঘর মাইটোকন্ড্রিয়া আছে, এবং সেখানে কোষের একটা মস্তিষ্ক আছে যাকে বলা হয় নিউক্লিয়াস। নিউক্লিয়াসের মধ্যে 4টে জিনিস আছে, নিউক্লিওলাস, নিউক্লিয় জালিকা, এটা এক সূত্র আর দ্বিসূত্র হতে পারে। এক সূত্রকে বলা হয়, এটা আবার বেমতন্তু গঠন করে প্রথমে। এক সূত্রকে বলা হয় আরএনএ, রাইবো নিউক্লিক অ্যাসিড, সব নিউক্লিক অ্যাসিড কিন্তু। আর দ্বিসূত্রকে বলা হয় ডিএনএ, ডিঅক্সি রাইবো নিউক্লিক অ্যাসিড, তাই ডিএনএ টেস্ট এরকম বলে। আর আছে নিউক্লিয় রস, নিউক্লিয় লাস, নিউক্লিয় জালিকা আর নিউক্লিয় পর্দা, ওটাকে ঘিরে রাখার লাগে নিউক্লিয় পর্দা। তাহলে ওই যে দ্বিতন্ত্রী বিশিষ্ট নিউক্লিয় জালিকা আছে তার মধ্যে, সেটা আমরা যখন মোবাইলে দেখি বা ছবিতে এরকমভাবে ঘুরানো আছে ফিতাক্রিমের মতন, ওর মধ্যে সঞ্চালিত হচ্ছে। মানে প্রত্যেকটা জিনিস আমরা যে চোখে দেখছি, রূপ দেখছি না, ওই রূপটাকে শক্তিতে, তড়িৎ শক্তিতে কনভার্টেড হচ্ছে, সেটা মাইন্ড নিচ্ছে। তখন মাইন্ড বলছে এটা আমার হাত, তোর এটা হাত, আমি জানি এটা হাত, এটা আম, এটা আম, এটা আমি জানি। তাহলে এটাকে বুঝাবার লেগে আমরা বুঝি যে এই যে মুখমণ্ডল, এটা হচ্ছে ক্রোমোজোম, মুখমণ্ডলটা হচ্ছে ক্রোমোজোম। আর এই যে ছেলের আমার নাক, এটা জিন, চোখ জিন, কপাল জিন, বৈশিষ্ট্য অনুযায়ী বুঝেছে, ঠোঁট জিন। এবার কেউ ঢেলালে তাহলে বলতে পারে যে মুখমণ্ডল ফ্র্যাকচার হয়েছে, মানে ক্রোমোজোম ফ্র্যাকচার হয়েছে। আবার বলতে পারে যে নাক ফ্র্যাকচার হয়েছে, নাকে হয়েছিল, ঢিলটো নাকে পড়েছে। আবার বলতে পারে চোখে পড়েছে, চোখ ফ্র্যাকচার হয়েছে। আবার এটাও বলতে পারে মুখমণ্ডল ফ্র্যাকচার হয়েছে। আবার গালে পড়েছে, বলতে পারে গাল ফ্র্যাকচার হয়েছে, অথবা বলতে পারে মুখমণ্ডল ফ্র্যাকচার হয়েছে। তাহলে জিন তো হচ্ছে তার বৈশিষ্ট্য, জিনকে দেখা যায় না। এটা আমরা আর একটা রকমভাবে বলতে পারি, যে কেউ বলছে যে নলহাটির 1 নম্বর ব্লকে আমাদের জঙ্গল গ্রামে, এটা খবরের কাগজে বলছে যে 1 নম্বর ব্লকে বোমা বিস্ফোরণ ঘটেছে বলছে। আবার এটা আর একটা খবরের কাগজে বলছে 1 নম্বর ব্লকের হরিদাসপুর পঞ্চায়েতের ঝুমলের রামের বাড়িতে বা শ্যামের বাড়িতে বোমা বিস্ফোরণ ঘটেছে। তাহলে ওটা হচ্ছে জিন। তাহলে জিন মানে যেটা সঠিক আইডেন্টিফাইড করছে, ওটা সত্তা। সত্তাটা কীরকমভাবে থাকে না, সত্তাটা থাকে দুরকমভাবে। আমাদের মানুষের ক্ষেত্রে, আমরা মানুষকে নিয়ে যদি বুঝি, সেটা হচ্ছে 2n প্রকৃতি সত্তাটা। হয় সাদা থাকবে, নাহলে কালো থাকবে, লম্বা থাকবে, নাহলে বেঁটে থাকবে,
ঠিক আছে? তাহলে একটা সম্যক ধারণা এই বিষয়গুলোকে আমাকে বুঝতে হবে। তাহলে এই জিনিসগুলো আমরা এত বড় মানুষ হলাম, আমরা যৌন জনন সম্পূর্ণকারী জীব, আমাদের মধ্যে ভেদ বা প্রকরণ ঘটে। তাহলে এগুলো কি করে আসছে? এগুলো আসার জন্য আমাদেরকে বুঝতে হয় কোষ বিভাজন। কোষ বিভাজন বুঝতে গেলে দুটো জিনিস বুঝতে হয়। একটা হচ্ছে জনিত্র জনু, পিতা মাতাকে বলা হয় জনিত্র জনু, আর একটা হচ্ছে অপত্য জনু। যে প্রক্রিয়ায় জনিত্র জনু, এক বা একাধিক জনিত্র জনু থেকে দুই বা ততোধিক অপত্য জনুর সৃষ্টি হয়, সেই প্রক্রিয়াকে বলা হয় কোষ বিভাজন। এটা আবার তিন রকম। এটা উদ্ভিদের ক্ষেত্রে হয় অ্যামাইটোসিস, সরাসরি নিউক্লিয়াস বিভাজনের মাধ্যমে অপত্য জীব সৃষ্টি করে। আর একটা হচ্ছে মাইটোসিস। মাইটোসিস আবার অনেক ছোটোখাটো প্রাণীগুলা তারা মাইটোসিস প্রক্রিয়াতে জীবে পরিণত হয়। মাইটোসিসটা কি বলছে? যে কোষ বিভাজন প্রক্রিয়ায় দেহ মাতৃকোষের নিউক্লিয়াসটি, দেহ মাতৃকোষের নিউক্লিয়াসটি একবার মাত্র পরোক্ষ বিভাজনের ফলে সমগুণ, সমসংখ্যক, সম আকৃতি বিশিষ্ট দুটি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় মাইটোসিস। অর্থাৎ আমার হাত কাটলে পরে আমার যে কোষ ছিল সে কোষই আমার বেড়ে যাবে। ক্রোমোজোমের ক্ষেত্রে আর একটা কথা বলতে আমি ভুলে গেলাম। ক্রোমোজোমটা হচ্ছে এইরকম, যেটা রাজমিস্ত্রি শখ দিলে একটা বাড়ির দিয়ে দেখা গেল যে বাথরুমের দরজা করতে ভুলে গেছে, রাজমিস্ত্রি কাজ করতে দিয়েছে, বাথরুমের দরজা দেয়নি। হ্যাঁ, সেরকম আমাদের জিনের যদি কোনো রকম সমস্যা ঘটে, আমাদের ক্রোমোজোম 23 জোড়া আছে, 22 জোড়া অটোজোম দেহ ক্রোমোজোম, যে দেহ মাতৃকোষ থেকে মাইটোসিস প্রক্রিয়া আছে, আর এক জোড়া আছে সেক্স ক্রোমোজোম, XX বা XY, মহিলাদের ক্ষেত্রে XX, ছেলেদের ক্ষেত্রে XY আছে। তাহলে এবার দেখা গেলো সেরকম কাউরি দেখবি ঠোঁট কাটা থাকছে, কাউরি আঙুল 6টা আঙুল থাকছে করে 7টা আঙুল, এই ঠোঁট কাটাগুলোকে আবার অপারেশন করে ঠিক করা হয়। মানে পরে ওই বাথরুমের দরজা দিতে রাজমিস্ত্রি ভুলে গেছে, আবার দরজাটাকে কেটে তৈরি করা হয়। খুব মজাদার জিনিস এগুলো। তাহলে এই প্রত্যেকটা বিষয়টাকে আমাদেরকে বুঝতে হবে। তাহলে ওই মাইটোসিস প্রক্রিয়াতে আমার বডিটা বাড়ছে, মানে একটা থেকে দুটা, দুটা থেকে চারটা, সম আকৃতি, সমসংখ্যক, সমগুণ বিশিষ্ট। কিন্তু এটা হচ্ছে কোথা থেকে? এটা হচ্ছে যেটা থেকে জনন প্রক্রিয়াতে, সেটা হচ্ছে মিওসিস প্রক্রিয়া। সেটা হচ্ছে পরবর্তী ক্ষেত্রে একদিন বোর্ডের মাধ্যমে বোঝাবার চেষ্টা করবো, বুঝিয়ে দিই সেটা কি মিওসিস প্রক্রিয়া, যেটা পরবর্তী অনেক মানুষের কাজে লাগে। এটা হচ্ছে আমাদের দরকার, শিবজ্ঞানের জীব সেবা, মানুষ যাতে শিখতে পারে। মিওসিস প্রক্রিয়া হচ্ছে যে কোষ বিভাজন প্রক্রিয়ায় জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি, মানে পুং গ্যামেট আর স্ত্রী গ্যামেটের মিলন ঘটে। তাহলে জনন মাতৃকোষের নিউক্লিয়াসটি দুবার পরপর বিভাজনের ফলে অর্ধ সংখ্যক ক্রোমোজোম বিশিষ্ট 4টি অপত্য কোষের সৃষ্টি করে, তাকে বলা হয় মিওসিস। মাইটোসিসে সম আকৃতি সমগুণ ছিল, তাকে সদৃশ্য বিভাজন বলে। সদৃশ্য বিভাজন মানে একই রকম হয়। তাহলে প্রথম হলো কিন্তু মিওসিস। তাহলে মিওসিসে অর্ধেক হলে হওয়ার কারণও আছে, অর্ধেক হচ্ছে বলে আমাদের অস্তিত্ব টিকে আছে, মানে আমরা 2n থেকে আবার 2n হই, এটাকে হাস বিভাজন বলা হয়। তাহলে XX XY ভেঙে গেল। এবার X এর সঙ্গে Y হবে না, X এর সঙ্গে X হবে, X এর সঙ্গে X হলে পরে তখন মেয়ে ছেলে হবে, X এর সঙ্গে Y, তখন মেয়েদের দোষ দেয়, কিন্তু মেয়েদের দোষই নাই, কারণ মেয়েদের দুটোই XX, ছেলেদের XY। তাহলে ওর Y না গেলে পরে এটা আবার কেমন ভাবে হবে সেটা আমাদেরকে মেন্ডেল বুঝিয়েছে, পৃথক বিভাজনের সূত্র, স্বাধীন বর্ণনের সূত্র, সেটাও আলোচনা করব। তাহলে এই বিষয়গুলো, এবার মিওসিস প্রক্রিয়াতে জাইগোট তৈরি হলো। এবার এই জাইগোটতে ধীরে 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 ও দেহ তৈরি করছে, বড় হচ্ছে, চোখ হচ্ছে, নাক হচ্ছে। 270 ± 10 দিন সময় লাগছে মায়ের পেটে। এটা দীর্ঘ প্রসেস, নিউক্লিয় প্রোটিন থেকে আসছে, অ্যামিনো অ্যাসিড থেকে তৈরি হয়েছে, কত মজাদার বিষয়। এবার কি বলছে উন্নত প্রাণীদের ক্ষেত্রে দেখতে গেলে, বলছে একই রকম কাজ করে এমন কোষের সমষ্টিকে বলা হয় কলা। যেমন তরল কলা, যোগ কলা তৈরি হয়, আমাদের রক্ত তৈরি হয়েছে, আমাদের আবার হিমোগ্লোবিন আছে, লৌহ গঠিত রঞ্জক পদার্থ, কাউরে হিমোসায়ানিন আছে। একই রকম কাজ করে এমন কলার সমষ্টিকে বলে অঙ্গ।
একই রকম কাজ করে এমন অঙ্গের সমষ্টিকে বলে তন্ত্র। যেমন ক্রিকেট খেলা যদি একটা তন্ত্র ধরি, তাহলে ব্যাট একটা অঙ্গ, উইকেট একটা অঙ্গ, উইকেট কিপার একটা অঙ্গ, আম্পায়ার একটা অঙ্গ, প্যাড একটা অঙ্গ। সেরকম আমাদের প্রত্যেকটা আলাদা কিন্তু একই রকম কাজ করছে। যেমন পৌষ্টিকতন্ত্রের ক্ষেত্রে মুখবিবর, দাঁত, জিহ্বা, ক্ষুদ্রান্ত, বৃহদন্ত প্রত্যেকটা থেকে উৎসেচক নির্দিষ্ট সাবস্ট্রেটের উপরে কাজ করছে। আমার লালারসে কেবল শর্করা জাতীয় খাদ্যকে পাচিত করতে পারবে, প্রোটিনকে পাচিত করতে পারবে না, তাহলে আমার পাচিত হবে না। তাহলে আমার কে পাচিত করবে? ক্ষুদ্রান্ত, বৃহদান্ত নিশ্চিত রসগোল্লা পাচিত করবে। যখন লাস্টে পারে না তখন HCl করছে, পাকস্থলিতে আছে। তাহলে কেমন যন্ত্র তৈরি আছে যে HCl এত তীব্র অ্যাসিড হাতে এক ফুটা ফেললে পর ফুটে যায়, সেটা আমাদের শরীরের মধ্যে তৈরি হয়েছে। তাই স্বামীজি বলেছে বিশ্বব্রহ্মাণ্ডের সমস্ত জিনিস মানব শরীরের মধ্যে আছে। যে আয়নোস্ফিয়ার থেকে ফ্রিকুয়েন্সিকে কাজে লাগিয়ে আমরা খেলা দেখছি, সেটা আমাদের চোখ তৈরি করছে। আমাদের কানে স্টেটিস, মেডিয়াস, ইনকাস তিনটে হাড় আছে, সেগুলো আবার অর্ধ তরলাকৃতি তেলের উপরে ধাক্কা মারছে। আমি বলছি তো ওইটি কানে জেগে করে ঢুকছে। এইভাবে 6000 রকমের ভাষা হলো নিজেকে প্রকাশ করছে। সবাই আবার বর্ণে রূপান্তর করতে পারবে। আমাদেরই 260টা ভাষা, তার মধ্যে 15টা ভাষাকে স্থান দেওয়া হয়েছে, বর্ণে রূপান্তরিত হয়েছে। এরকম মজাদার বিষয়। তাহলে একমাত্র এমন একটা, তাহলে আমি যে নক্ত দেখছি এটাও আমার কোষের সমষ্টি, যে রক্ত দেখছি সেটাও, যে হাড় দেখছি মানে অস্থি, তরুণ আস্থি, সেগুলোও কোষের সমষ্টি। তাহলে সব কোষ থেকে আসছে। যেমন ইলেকট্রন, প্রোটন, নিউট্রন থেকে সমস্ত কিছু পরমাণু তৈরি হয়েছে, পরমাণু থেকে অণু তৈরি হয়েছে, আবার অণু থেকে পদার্থ তৈরি হয়েছে, আন্তরাণবিক টানের উপরে তরল, গ্যাসীয়, কঠিন পদার্থ তৈরি হয়েছে। তারপরে আবার সে পদার্থগুলো তাপমাত্রা অনুযায়ী ভাঙছে যেছে, আন্তরাণবিক টানকে কমাচ্ছে বাড়াচ্ছে, সেই অনুযায়ী কাজ চলছে। আমাদের ক্ষেত্রেও ঠিক তাই। তাহলে সব কিছু হচ্ছে কোষের সমষ্টি। আর প্রত্যেকটা কোষে আমাদের সেই ক্রোমোজোম বলা আছে, এবং সব ক্রোমোজোম জানে যে আমার কী কী কাজ করতে হবে। তাই আমার লাল নখ যদি হয় তো লাল নখে বেরোবে, কালো নখ বেরোবে না, কেটে দেওয়ার পরে, কারণ ওটা ক্রোমোজোমে ঢুকিয়ে আছে। এটা কেন মিশ্রিত হয় না? একমাত্র একটা তন্ত্র আছে যে তন্ত্রতে কোনো রকম অঙ্গ তৈরি হয়নি, তার লেগে ওদেরকে বিশেষ কোষ বলা হয়। তার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র, যেটা আমাদের গোটা সিস্টেমটাকে চালাচ্ছে। হ্যাঁ, আমি হাত চালাতে পারছি, আমি মারতে পারছি এমনি করে, হ্যাঁ, কিন্তু আমি হৃৎপিণ্ডকে চালাতে পারছি না, কাজ করছে আমার প্রত্যেকটা জিনিস কাজ করছে। তার নাম হচ্ছে স্নায়ুতন্ত্র। কি নাম? স্নায়ুতন্ত্র। স্নায়ুতন্ত্রকে বলছে যে তার লেগে বিশেষ কোষের নাম দিবে, যে নিউরন বা স্নায়ুকোষ দ্বারা গঠিত, যে তন্ত্রের সাহায্যে উন্নত প্রাণীতে পরিবেশ থেকে উদ্দীপনা গ্রহণ করে পরিবেশের উদ্দীপনায় সাড়া দিয়ে সামঞ্জস্য রক্ষা করে এবং বিভিন্ন অঙ্গতন্ত্রের মধ্যে সমন্বয় সাধন করে। সব কোষই কাজ করছে, 3 রকমভাবে কাজ করে। কি কি 3 রকমভাবে কাজ? এর মেন কাজ হচ্ছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্ক, লঘু মস্তিষ্ক আছে, গুরু মস্তিষ্ক আছে, আর সুষুম্নীয় শীর্ষক আছে। 31 জোড়া সুষুম্নীয় স্নায়ু, 12 জোড়া করটীয় স্নায়ু, প্রত্যেকের মধ্যে এটা আছে। কিভাবে কাজ করে? 3 রকমভাবে কোষগলায় কাজ করছে। একটা হচ্ছে কারক, বাহক আর গাহক। গাহক মানে রিসেপ্টার, আমি চিমটিন দিলাম, মশাটা কামড়িন দিলে রিসেপ্টার। বাহক ওই কোষগলা পর বলতে বলতে চলে এসে কন্ডাক্টার বাহক করছে। কারক ওকে যে এইভাবে মারলাম, না মাছটা মারছে, মাছটাকে মারা যাবে না, বন্ধু হলে পরে তাকে চড়িয়ে দিবে, ঠিক আছে? তাহলে এই গলাকে যখন আরো উন্নতভাবে ব্যাখ্যা করছে তখন ওই কোষ গলার নাম দিয়ে দিছে। একটা বলছে সংজ্ঞাবহ, একটা বলছে আজ্ঞাবহ, একটা বলছে সহযোগী। সংজ্ঞাবহ মানে হচ্ছে সেন্সরি রকম নিউরনগুলি। সেন্সরি রকম নিউরনগুলি উদ্দীপনাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রে নিয়ে যায়। এটাকে অন্তর্বাহী বলা হয়, ভিতরের দিকে নিয়ে যাচ্ছে। কাজ করছে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র, মস্তিষ্কে ও আছে। এটা ম্যাঙ্গো, এটা জাম, এটা রিসারেকশনিস্ট, এটা আমব্রেলা, এভরিথিং ইজ ইন ইট। এর মধ্যে আছে ব্রেন, মস্তিষ্ক, খেলা চলছে নিউরনের। বানরের থেকে আমাদের কিছু সংখ্যক নিউরন দিচ্ছে, যারা বানর থেকেই তৈরি হয়েছে।
ওই ব্যক্তিত্ব পরে বুঝবো আমরা, আজকের আলোচনা দীর্ঘ হয়ে যায় পরে এই বিষয়গুলো মানুষের উপকারের জন্যই চলছে। অনেকে ভাবে সব কিছুই বুঝি, কিন্তু বুঝে না, তাহলে বোঝার চেষ্টা করতে হয়। আর কি বলছে আজ্ঞাবহ, এটা আমাদের বিখ্যাত বিজ্ঞানী স্টিফেন হকিংসের রয়েছে, এটা বইয়ের বাইরে, অর্থাৎ আজ্ঞাকে কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের বাইরে নিয়ে আসে। এটা যে সমস্ত মোটর রকম নিউরনগুলি কেন্দ্রীয় স্নায়ুতন্ত্রের আজ্ঞাকে বাইরের দিকে নিয়ে আসে, মানে প্রতিক্রিয়া দিচ্ছে, এটাকে মোটর নিউরন ডিজিজ বলা হয়। এটা স্টিফেন হকিংসের ছিল, ফিডব্যাক দিতে পারতো না, অ্যালার্ম পড়ে থাকতো, বিখ্যাত বিজ্ঞানী, ব্ল্যাক হোল যে আবিষ্কার করেছিল। আর হচ্ছে সহযোগী, যেটা দুটোতেই কাজ করছে, দুটোতেই কাজ করছে। এখান থেকে ইনস্টিংশনের কাজ করে, মানে বিভিন্ন রকম পশু, আহার নিদ্রা মৈথুন ছাড়া বুঝে না। একটা পিঁপড়া পর্যন্ত যাবে, তার একটা পকেট, একটা পিঁপড়া যদি চিনির দানা পায় তো অন্য পিঁপড়া চলে যাবে। ইনস্টিংশন, প্রবৃত্তি, প্রবৃত্তি, প্রবৃত্তিটা কোথা থেকে আসে? প্রবৃত্তিটা কোথা থেকে আসে? প্রতিবর্ত ক্রিয়া থেকে আসে। প্রতিবর্ত ক্রিয়াটা কি? কি প্রতিবর্ত ক্রিয়া? প্রতিবর্ত ক্রিয়া হলো প্রাণীতে নির্দিষ্ট উত্তেজনার প্রভাবে যে তাৎক্ষণিক স্বতঃস্ফূর্ত এবং অনৈচ্ছিক প্রতিক্রিয়ার সৃষ্টি হয়, তাকে বলা হয় প্রতিবর্ত ক্রিয়া। মানে অনেকের মেয়ে ছেলেদের তেঁতুল দেখলে বলে লাল পড়ে, কেউ দাঁত খটখট করে, অভ্যাসগত, এটা জন্মগত। অভ্যাসগত হচ্ছে সাইকেলে জলে ফেলে দিলে বলে যে সাঁতার কাটতে জানে, হাত চলতে লাগবে তার। আবার প্যাবলভ দেখা যে আমাদের যেটা জন্মগত সেটা কুকুরের আবার অভ্যাসগত। খাবার যখন খেলে 10 দিন ধরে, 15 দিন ধরে, 20 দিন ধরে, তারপর যখন দিয়ে হয় না, আমার মুখ থেকে লাল করছে। তো প্রতিবর্ত ক্রিয়া অনুযায়ী কাজ করে আবার। এটা অবচেতন স্তর। মানুষের 3টে আছে, আমাদের সচেতন আছে, আমরা পড়ে পড়ে যায় একে চন্দ্র আমাদের মনে চলে আসে, যে বেশি বেশি পড়ে। স্বামী বিবেকানন্দ এনসাইক্লোপিডিয়া, এই মোটা মোটা বই, গোটা বই 10টা খণ্ড মুখস্থ ছিল, করে নিতে পেরেছিল। এক সময়ে অবিস্মরণীয় ব্যাপার ছিল, ওটা এক্সট্রাঅর্ডিনারি কাজ করতে পারতো। 11 জনে এক পাতা একসঙ্গে পড়ে নিতে পারে, 11 জনা 10 লাইন করে পড়তে পারে, 11 জনা কলকাতা ক ল কয়াকার তয়াকার এমনি করে পড়ছে। তাহলে তার অভ্যাস নাই, তার অভ্যাসটা তৈরি হয়নি। তাহলে জিন গলা সাদা হবে না কালো হবে, এগুলো কি করে বলবো? এটা বুঝবো, তার কারণ হচ্ছে আমাকে বংশগতি বুঝতে হবে। বংশগতি মানে হচ্ছে আমি কখনো কুকুরের মতন মুখে জল খাবো না, আমার গতিশীলতা কাজ করছে আমার জিন অনুযায়ী। বংশগতি কি বলছে? যে পদ্ধতিতে জীবটার পিতা মাতার চারিত্রিক বৈশিষ্ট্যাবলী সন্তান সন্ততির দেহে সঞ্চালিত করে। এর মধ্যে কয়েকটা জিনিস বুঝতে হয়, যেমন অ্যালিল বা অ্যালিলোমা, সমস্ত ক্রোমোজোমের। এটা মটর গাছকে দিয়ে করেছিল, কারণ মটর গাছ হচ্ছে উভলিঙ্গ, গাছগুলা বেশিরভাগ উভলিঙ্গ, বাইরে থেকে বৈশিষ্ট্য মিশতে পারে না। অল্প সময়ের মধ্যে কয়েক কোষ জুড়ে বংশানুক্রমে পরীক্ষা নিরীক্ষা করা সম্ভব। বিভিন্ন প্রকার ভ্যারাইটিজ আছে, মানুষদের যেমন আছে ওদের আছে, মটর গাছকে এসেছিল। অ্যালিল বা অ্যালিলোমা কি বলছে? সমস্ত ক্রোমোজোমের নির্দিষ্ট বিন্দুতে অবস্থিত এক একটি জিন যুগলকে অ্যালিল বা অ্যালিলোমা বলে। সমস্ত ক্রোমোজোমে কেন বলছে? কারণ আধার থেকে সঙ্গে ঘোড়ার যদি করা হয় তাহলে এটা খচ্চরের জন্ম হয়। তো সমস্ত ক্রোমোজোম না হলে পরে জিনিসগুলো হয়। খাঁটি গুণ কি বলছে? যদি একই বৈশিষ্ট্য সম্পর্ক সম্পূর্ণ জিনের মধ্যে সংক্রাম ঘটানো হয়। খাঁটি গুণ আমরা আছি বেশিরভাগই শঙ্কর, আর্য অনার্য, বেশিরভাগই একটি শঙ্কর উদ্ভিদ তৈরি হয়েছে। এবার যে গুণটা প্রকাশ পেয়েছে প্রথম অপত্যজনিত, তাকে ফিনোটাইপ অনুপাত বলে। আর যেটা জিন সংযুক্তির পরে প্রকাশ পেয়েছে সেটাকে জিনোটাইপ অনুপাত বলে। এবার যদি আমার মা সাদা হয়, বাবা কালো হয়, আমি যদি কালো হই, তাহলে আমার কালো গুণটা প্রকাশ পেলে তখন সাদাটা থেকে গেল, কারণ জিনের মধ্যে আমরা টুয়েন প্রকৃতির ডিপ্লয়েড, কালো থাকবে সাদাও থাকবে। তাহলে এটা কি করে থাকবে? তখন বোঝালে পৃথকীভবনের সূত্র। পৃথকীভবনের সূত্র বলছে কোনো জীবের একজোড়া বিপরীত ধর্মী বৈশিষ্ট্য একজনু থেকে অপরজনুতে সঞ্চারিত হওয়ার সময় এরা একত্রিত হলেও মিশ্রিত হয় না, বরং গ্যামেট গঠনকালে পরস্পর হইতে পৃথক হয়ে যায়। মানে একটা বয়ামে আমি কালো বল, কালো মার্বেল আর সাদা মার্বেল বলছি, কালো মার্বেল আর সাদা মার্বেলকে ভরে যদি আমি এমনি করছি, তাহলে কালো মার্বেল আর সাদা মার্বেলকে তো আমি আলাদা করতে পারবো, কিন্তু চিনি আর জলকে বললে তো ওটা মিক্সড হয়ে যেত। কথাটা বুঝা গেল তো?
এবার দীর্ঘদিন ধরে কালো সাদা যদি পড়ে থাকে তাহলে অভিসারী পরিব্যক্তি হতে পারে বা অপসারী পরিব্যক্তি হতে পারে, মানে কালো একটু চটে যেতে পারে, সাদা একটু চটে যেতে পারে, এটাকে অভিসারী অপসারী পরিব্যক্তি বলে, মিউটেশন বলে। আর স্বাধীন বর্ধনের সূত্রতে আমরা জিনিসটা বুঝতে অসুবিধা আছে, স্বাধীন বর্ধনের সূত্রতে আমরা বিষয়টা আরো ক্লিয়ার করতে পারি। তখন বলছে যে কোনো জীবের দুই বা ততোধিক যুগ্ম বিপরীতধর্মী বৈশিষ্ট্য যে কেবলমাত্র এক জনু থেকে অপর জনুতে সঞ্চারিত হওয়ার সময় জ্ঞানের গঠনকালে পরস্পর হইতে পৃথক হয়ে যায় তাই নয়, উপরন্তু প্রত্যেকটি বৈশিষ্ট্য সম্ভাব্য সকল প্রকার সমন্বয়ে স্বাধীনভাবে সঞ্চারিত হয়। অর্থাৎ সাদা তো সাদা হবে, কালো তো কালো হবে, লম্বা তো লম্বা হবে, বেঁটে তো বেঁটে হবে। এবার এই যে আমরা আমরা এখানে প্রমাণ করব, যদি একটা জীব থেকে সমস্ত কিছু জীব তৈরি করতো তাহলে চীনাদের নাক ছোট ছোট হতো না, নিগুলোরা বিরাট বড় বড় হতো না। তাহলে আমরা ওই এককোষী থেকে ধীরে 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 বানর পর্যন্ত এসেছি, এফ শিম্পাঞ্জি গেরিলা, কিছু এফ ছিল, এখন অনেক বন মানুষ, জিনের পরিবর্তন হয়নি, বন মানুষই থেকে গেছে। ওখান থেকে নেন্ডারথ্যালস, হোমো হ্যাবিলিস, হোমো ইরেক্টাস, হোমো সেপিয়েন্স গুহাতে বাস করতে লেগেছে, তাদের পরিবর্তন করে। যেমন আমাদের দাদুদেরই আরো শক্ত সহিষ্ণু ছিল, তারা আরো কষ্টকরভাবে থাকতো, আমাদেরকে এসি লাগছে, আলো লাগছে, বিভিন্ন রকম জিনিস লাগছে, আমরা বুঝতে পারছি, এটা আমাদের প্রমাণ। ডারউইন হয়তো ছবি তুলে দেখাতে পারেনি, কিন্তু মতবাদগুলোকে মানতে হয়। ল্যামার্কও ঠিক, ডারউইনও ঠিক, ডারভিসও ঠিক। ল্যামার্ক বলছে অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ঘটেছে, মানে বলছে খর্ব গিবাযুক্ত তৃণচারী ছাগল সদৃশ জিরাফ বনভূমিতে তৃণভূমিতে তৃণের অভাবের কারণে উঁচু ডালপালা এমনি করে সংগ্রহ করতে আজকের দীর্ঘ গিবাযুক্ত জিরাফে পরিণত হয়েছে। এটাও ঠিক হয়েছে, এরকম ভাবে অনেক পরিবর্তন হয়েছে, হাঁসের লিপ্তপদ হয়েছে। সম্পূর্ণ আমি ডিসকাস করছি না, কেবল জাস্ট ধারণাগুলো দিচ্ছি। আবার ডারউইন প্রাকৃতিক নির্বাচনে কি বলছে, যে যে সমস্ত, এখানে তিনটা জিনিস আমাকে বুঝতে হবে। একটা যে ভেদ বা প্রকরণ, ডারউইন মিলালে তিন ধরনের যুদ্ধ হয়। একটা হচ্ছে অন্তঃপ্রজাতির সঙ্গে সংগ্রাম, জ্যামিতিক আর বীজগাণিতিক হারে প্রচুর জীব বাড়ছে, বাসস্থান তো বাড়ছে না, বাসস্থান সীমিত, তাহলে জীবরা নিজেদের মধ্যে সংগ্রামে লিখতে হবে, উয়াকে খাবে উয়াকে খাবে, এটা অন্তঃপ্রজাতি। সাপ সাপকে খেয়েছে, বড় সাপ ছোট সাপকে খেয়েছে, বড় ব্যাঙ ছোট ব্যাঙকে খেয়েছে, বড় মাছ ছোট মাছকে খেয়েছে। বিষম প্রজাতির সঙ্গে সংগ্রাম, ফড়িংকে ব্যাঙে খেয়েছে, চলছে সংগ্রাম। আর একটা হচ্ছে প্রকৃতির সঙ্গে সংগ্রাম, বন্যা ভূমিকম্প করা হয়েছে। তারপরে বলেছিল ভেদ বা প্রকরণ, যে সমস্ত ভেদ বা প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক, তারাই পৃথিবীতে টিকে থাকবে, বাকিরা পৃথিবী থেকে অবলুপ্ত হয়ে যাবে। এটা হচ্ছে যোগ্যতামূলক উদ্বর্ত। আর ভেদ বা প্রকরণটা কি, পৃথিবীতে দুটি জীব কখন এটা বৈশিষ্ট্য হুবহু একই রকমের হতে পারে না, তাদের মধ্যে কিছু না কিছু ভেদ বা পার্থক্য থাকবে। এমনকি একই পিতা মাতার যমজ সন্তানের মধ্যে পার্থক্য থাকবে। আর কিছু কিছু খেলাকে আকস্মিক ঘটনাকে প্রকৃতির খেলা বলেছি। তার লেগে আমরা দেখতে পাই যে অনুজন্ম সম্পূর্ণকারী জীবরা, যে এখানে সাইওয়াল গাই মারছে, অস্ট্রেলিয়াতে জার্সি গাই মারছে, এখানে জার্সি সাইওয়াল করে দিলে, আমার ট্রিটমেন্ট কাজ করে গেল, ওখানে টিকছে, সিলেজ গাড়ি টানছে, বড়কে এখানকার কুকুরকে নিয়ে গেলে বড়রা মরে যাবে। তাহলে ওই ভেদ বা প্রকরণটা যখন হবে তখন হবে সার্ভাইভাল ফর দ্য ফিটেস্ট, যোগ্যতার অনুবর্তন। যে সমস্ত ভেদ বা প্রকরণ জীবের জীবন সংগ্রামের পক্ষে সহায়ক, তারাই পৃথিবীতে টিকে থাকবে, বাকিরা কালক্রমে চলে যাবে। তাহলে এই বৈশিষ্ট্য যে জীবগুলোর মধ্যে হবে তাদের হবে প্রাকৃতিক নির্বাচন। অনুকূল ভেদ সমন্বিত জীবেরা পৃথিবীতে টিকে থাকবে, আর প্রতিকূল ভেদ সমন্বিত জীবেরা পৃথিবী থেকে চলে যাবে। তা ও কি বললে, যে তিন ধরনের জিরাফ ছিল, একটা ছোট, মাঝারি, বেটি। ছোট মাঝারি মরে গেল, এটাও ঠিক, এটা হতে পারে। আবার দেয়াবিস প্রমাণ করলে যে যশশীলা মাছিকে অন্ধকার ঘরে 30 বার প্রজনন করে দেখলে তা কারণ নিজের থেকে তো পরিবর্তন করেনি, জীবের সচেষ্ট হতে হবে। যেমন হাঁস সচেষ্ট হয়েছে, আমরা এগুলোতে পাই, যেমন প্লাটিপাস, জীবন্ত জীবাশ্ম, বহুকাল পূর্বে জন্মলাভ করে এখনো কোনো রকম পরিবর্তন ছাড়াই পৃথিবীতে টিকে আছে।
ওই ব্যক্তির এই বিষয়গুলোকে আমরা কি করে মানব? তার লাগে আমাদেরকে 4টা টার্ম মানা করা হয়েছে। কি কি 4টা টার্ম মানা করিয়েছে? প্রথমে বলছে সমস্ত অঙ্গ। প্রথমে বলছে সমস্ত অঙ্গ। জীবদেহের যে সমস্ত অঙ্গ আভ্যন্তরীণ গঠনগত দিক থেকে একই, কিন্তু বাহ্যিক গঠন ও কার্যগত দিক থেকে আলাদা, তাদেরকে পরস্পরের সমস্ত অঙ্গ বলে। মানে জীব এবার কিভাবে একই রকম হচ্ছে দেখো। বলছে বাদুড়ের ডানা, মানুষের হাত, ঘোড়ার অগ্রপাত আর তিমির প্যাডে, 4টা স্তন্যপায়ী প্রাণী। এদের প্রত্যেকের আভ্যন্তরীণ গঠন পর্যালোচনা করলে দেখা যায় প্রত্যেকের ক্ষেত্রে রেডিয়াস আলনা, ফ্যালেঞ্জেস, হিউমেরাস ইত্যাদি অস্থি বা তরুণাস্থি দ্বারা গঠিত। যেটুকু বাহ্যিক পরিবর্তন ঘটেছে, মানে তিমি প্যাডেল একরকম, মানুষের হাত একরকম, ঘোড়ার অগ্রপথ একরকম, ওদেরও খুঁড় আছে, আমাদেরও নখ আছে, বাদুড়ের ডানা একরকম। এই যে বাহ্যিক পরিবর্তন ঘটেছে, তার বিভিন্ন পরিবেশে নিজেকে খাপ খাইয়ে নিয়ে টিকে থাকার কারণে, যেমন একজন হাত যদি কেটে যায়, হাত কাটা এটি শক্ত হয়ে যাবে, কিন্তু এখানে কাজ তো কি পেয়েছি, তারা কার্যগত দিক থেকে আলাদা, আভ্যন্তরীণ গঠন একই। বাদুড়ের ডানা উড়ার কাজে, তাহলে উড়া আগে, তিমির প্যাডেল সাঁতার কাটে, তারপরে ঘোড়ার অগ্রপথ তার থেকে আধুনিক, সড়ক থেকে জটিল কাজে যে ছুটছেও মাটিতে। তিমি স্তন্যপায়ী প্রাণী, 8 ঘন্টা করে নিচে থাকতে পারে, আর মানুষের হাত সূক্ষ্ম কাজ করার ক্ষেত্রে ব্যবহার করে। স্ববৃত্তীয় অঙ্গ হইল কার্যগত দিক থেকে একই, কিন্তু গঠনগত দিক থেকে আলাদা। যেমন বাদুড়ের ডানা আর মৌমাছির ডানা। মৌমাছির ডানা তো কুদিবি, মশার ডানাতে কুদিবি ভেঙে যাবে, বাদুড়ের ডানা ভাঙবে না। তাহলে বাদুড় বেশি স্ট্রং মশার থেকে। এটা 2টা ভিন্ন প্রজাতির প্রাণী, অযৌন জনন, যৌন জনন 2টা চলে এলো। তারপরে এলো ব্যবহারের সূত্র, ওটা দিয়েছিল। তার আগে অভিযোজনের সূত্র হিসাবে কাজ করলে হৃৎপিণ্ডের সপক্ষে প্রমাণ যে দূষিত রক্ত আর বিশুদ্ধ রক্তে যাতে না মিশে। প্রথমে মাছ, ভেনাস হৃৎপিণ্ডে একটা অলিন্দ একটা নিলয়, দূষিত রক্ত বিশুদ্ধ রক্ত মিশছে। তারপরে ব্যায়াম, 2টা অলিন্দ একটা নিলয়, 3টা প্রকোষ্ঠ, চেষ্টা করছে। তার মানে জীব উন্নত হয়েছে পরপর পরিবেশে, একটি তো প্যাটার্ন অনুযায়ী পরপর হয়েছে। প্রথমে তো এই আলো আসেনি, প্রথমে লাল আলো এসেছিল ফিলামেন্ট, পরপর জিনিসটি পরিবর্তন হচ্ছে। তারপরে হলো সরীসৃপ, অসম্পূর্ণরূপে 4টা প্রকোষ্ঠযুক্ত, 2টি অলিন্দ, 2টি অসম্পূর্ণরূপে নিলয়। তারপর হলো পক্ষী আর স্তন্যপায়ী, মানে আমরা। এর আছে সম্পূর্ণরূপে 4। এদের কি প্রমাণ হয়? হয়তো সরল জীব থেকে জটিল জীবের উদ্ভব হচ্ছে। আর নিষ্ক্রিয় অঙ্গ, কোনো একটা অঙ্গ সুদীর্ঘকাল কোনো একটা জীবের মধ্যে সক্রিয় ছিল, দীর্ঘদিন কাজহীন অকেজ অঙ্গে পরিণত হয়ে নিষ্ক্রিয় অঙ্গে পরিণত হয়েছে। যেমন গিনিপিগের সিকাম সক্রিয়, তাহলে অনুন্নত। আমাদের সিকামের আর কোনো কাজ লাগে না, অ্যাপেন্ডিক্স জাপানে কেটে ফেলে দেয়। আমাদের লেজ, আমি আগে যখন পড়াতাম তখন একটা ছাত্র আমার প্রশ্ন করেছিল, যেটা কান যে নিষ্ক্রিয় অঙ্গ, তাহলে কানের পাতাটা কেন আছে? লেজে তো কক্সিস হয়ে গেছে ছোটো পাড়া, লেজের উপর আমি ব্যবহার করি না ঠিকই, কিন্তু আমি তো এটাকে অব্যবহারও করছি না। কানটাকে তুমি ঘষছি না প্রত্যেক সময়, জন্মের পর জন্ম ধরে, জিন ধরে। আর এটার উপরে আমি বসছি, অত্যাচার শুরু করেছি। তাহলে কানটো সজারু কানের পাতার কাজ আছে, কিন্তু আমার কানের পাতার কাজ নেই, নিষ্ক্রিয় অঙ্গ। কিন্তু আমার লেজটা কক্সিসে পরিণত হয়েছে। পরে আমরা এইগুলা আরো দীর্ঘ ডিসকাস আলোচনা করবো। এটা যারা পড়াশোনা করছে, স্বামীজির আদর্শে লালিত পালিত, ঠাকুর বলেছে শিব জ্ঞানে জীব সেবা, যেটুকু মানুষের খুব পুরানো ছাত্র আমার ছেলেকে বোঝানোর মধ্যে দিয়ে যাতে অন্য মানুষের, অন্য বাচ্চাদের উপকার হয়, তার জন্য একটু সম্ভব ধারণা দেয়। জীবন বিজ্ঞানটা এইরকম, ভৌত বিজ্ঞান নিয়ে একদিন ধীরে ধীরে আরও আস্তে আস্তে